যেভাবে বলে থাকেন আপনারা কোথায় কোথায় যে একটা পুরুষতান্ত্রিক সমাজে তাদের চাপিয়ে দেওয়া নীতি, এটার মাধ্যমে তো গোটা পুরুষ সোসাইটিকেই তো কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তাহলে আপনারা 50 বছর ধরে কথা বলছেন, কেন এই পুরুষতান্ত্রিক সোসাইটির চাপিয়ে দেওয়া নীতি আপনারা পরিবর্তন করতে পারছেন না? এদের সভা সেনজন আজকের আমাদের এই ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর ওনারা বললেন যে ওনারা লাস্ট 20th সেঞ্চুরি লাস্টের দিকে কাজ করেছেন। সেই সময় আমার মনে হয় যে সোসাইটির দৃষ্টিভঙ্গি, সেটা ইউনিয়ন পরিষদে যান কিংবা গ্রামে যান, আর এখন এই আর্লি 21st সেঞ্চুরির এখনকার এই দৃষ্টিভঙ্গিতে অনেক ধরনের পার্থক্য হয়েছে। যেমন আমি যখন গ্রামের স্কুলে পড়েছি, ওইখানে নেদারল্যান্ডের এনজিও গুলোর সৌজন্যে স্কুলে শেখানো হতো যে ওয়াশরুমের পরে হাত স্যানিটাইজ করা, স্কুলে সাবান থাকতো, থাকতো, ওই স্কুলে শেখানো। এখন ওই গ্রামেরই, ধর আমার ওই গ্রামেরই এখন কিন্তু প্রত্যেক বাড়িতেই পাকা, একেবারে টয়লেট থেকে শুরু করে অনেকের বাড়ি ঘরও পাকা। সো এই যে অর্থনৈতিক উন্নতির ফলে কিন্তু মানুষের সামাজিক অন্যান্য দৃষ্টিভঙ্গির একটা ব্যাপক পরিবর্তন ঘটছে। আজকের যে প্রথম আমাদের যে প্রেজেন্টার, যিনি তার স্লাইডের মাধ্যমে দেখিয়েছেন যে ওইখানে তার সাজেশনে তিনি বলেছেন যে তাদেরকে অর্থনৈতিক ভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং তাদের একটা ডিসেন্ট জব ফেসিলিটিস ক্রিয়েট করা যায়, এই বিষয়টা ওনার প্রস্তাবনায় বলেছেন। সেই জায়গা থেকে আমি মনে করি যে, যেমন যদিও আমি নিজেই এই কোটা সংস্কার আন্দোলনের ওয়ান অফ দ্য পাইওনিয়ার, কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আবার আমাদের প্রাইমারিতে যেমন 60% কোটা দেওয়া হয়েছে, কেন? যে তারা মাতৃশ্রেণীর বাচ্চাদেরকে শেখাবে। এখন এই 2025 সালের আবার বিধিমালায় বোধহয় ওইটা পরিবর্তন হচ্ছে। এখন সব জায়গায় যদি আমরা একবারে সমান সবকিছু করতে চাই, সেটা বোধহয় আবার অনেক ক্ষেত্রে এতে বিপরীত হয়। তো আশরাফ ভাইয়ের কথা, আমি জাস্ট হিলারি ক্লিন্টনের কথা আমার বারবার মনে পড়ে যে আমেরিকানরা এত একটা ডেভেলপ নেশন, হিলারি ক্লিন্টন একটা স্মার্ট, সুন্দর এবং ডেমোক্রেটিক পার্টির একটা খুব প্রগ্রেসিভ উইমেন, তাকে কিন্তু ভোট দিয়ে তারা প্রেসিডেন্ট বানায় দেয়। এটা আমেরিকান, আমার কিন্তু খারাপ লাগছে যে তাকে ভোট না দেওয়া। এখন আপনি যদি আমাদের দিকে যদি দেখেন যে আমরা পুরুষের জায়গা থেকে পলিসি নির্ধারণে উইমেনদেরকে বাইপাস করে কাজ করছি, এই জায়গা থেকে কেন উইমেনদের প্রতিনিধিত্ব এত বছর আসে না? আমাদের মধ্যে কিছু লোকজন আসছে, আমরা যেটা ঐক্যমত্য কমিশনে বারবার বলছিলাম, এখানে অনেক পার্টি, 30 থেকে 35টা পার্টি, অথচ আমরা লাস্টের দিকে পেয়েছিলাম আন্টিকে, তানি আন্টিকে। লাস্টের দিকে কোন ম্যাক্সিমাম মিটিং গুলো একেবারে উইমেন শূন্য, কোন উইমেন ছিল না। তো সেখানে কেন পৌঁছতে পারে না? যেমন বিএনপির পক্ষে ধরেন সেলমা আপা সিনিয়র লিডার, বড় পার্টি হিসেবে বিএনপির জায়গা থেকে তো সে প্রতিনিধি টিমে থাকতে পারতো, কিন্তু আরো সেকেন্ড যে সমস্ত পার্টিগুলো, সেখানে ধর জামাত কি অন্যান্য পার্টিগুলো, তাদের পার্টিতে থাকতে পারতো। জামাত বলছে যে আমরা বিশাল নারী সমাবেশ করতে হবে, আমাদের কত 45 তাদের ওইখানে তো একজন যেতে পারতো। তো তাদের পার্টি যারা করে তারা কেন মেইন স্ট্রিমে যেতে চায় না? এখানে আমাদের ম্যাডাম বলেছে এবং রিফাত যেটা বলেছে, এই যে একটা বাস্তবতা আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে অনেক নারীরাই, ঠিক আছে, ক্রাইসিস মোমেন্টে, যেমন আমার ওয়াইফ, সে একজন আপনার এই সময় তরুণী, শিক্ষিত, সে কোন পলিটিক্যাল কোন বক্তব্য দেন এবং সে পলিটিক্স পছন্দ করে, যদি আমি পলিটিক্স করি, কিন্তু আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, সে একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে বক্তব্য রেখেছে এবং সেটা খুব অনেকে প্রশংসা করেছে। তো আমি তারা বললাম, বক্তব্য তো ভালো দিয়েছে, অনেকে খুব প্রশংসা করলো, তাহলে আস্তে আস্তে পলিটিক্সে এনগেজ হতে পারো, বাট সে ইন্টারেস্টেড না। তাহলে এটা আপনি সোসাইটির দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু আবার এটা আমরা মানে বলতে পারি না। এটা অনেকের একটা, এটা ঠিক যে সোসাইটির দৃষ্টিভঙ্গি একটা ম্যাটার। কারণ ওই যে মঞ্জু ভাই যেটা বললো, লেট নাইটে মিটিং কিংবা মধ্যরাতে কিংবা 12টার দিকে, কিংবা আবার আমাদের কিছুদিন আগে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে বলেছিল 2-3 জন মেয়ে তারা আবাসিক একটা ট্রেনিং অংশ নেবে, সব পার্টিগুলোর এরা। এটা তো দেখলাম আমাদের পার্টিতে অনেক মেয়েরা এটাতে এগ্রি না, যে তারা একটা গুলশানের একটা হোটেলের থেকে সে একটা যদি ইন্টারন্যাশনাল ট্রেনিং অংশ নেবে, এটা অন্যরা কিভাবে নেয়, এই যে একটা সোসাইটির দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু একটা ম্যাটার। আর সর্বশেষ আমি আপনার প্রস্তাবের সাথে খুব আমার মনে হচ্ছে যে দ্বিমতের সাথে বলবো, আমার কাছে রোটেশন পদ্ধতিটা ভালো লেগেছে। কিরকম? যেমন আপনারা বলছেন যে ববি ভাই যেটা বলেছিল যে 100 সিট রিজার্ভ করেন, 300 পুরুষ সিটের বিপরীতে 100 নারী সিট আপনি নির্ধারণ করবেন। নীলুফার, মনি আপাত মার্শিঘাটে যায়, তিনি জানেন। তাহলে 3টে পুরুষ সিটের বিপরীতে একজন নারী সে নির্বাচন করবে। তাহলে তার বিশাল এরিয়ায় ক্যাম্পেইন করা
তারপরে অর্থ তো একটা বড় ম্যাটার, সো এটা কিন্তু ফিজিবল না, এটা আমার কাছে বাস্তবায়নযোগ্য মনে হয় না। বরঞ্চ যেটা এই 20 বছর আগের প্রস্তাব হলেও রোটেশন পদ্ধতিটা ছিল যে 300-র মধ্যে আপনি 100 ফিক্স করবেন, যে এই 100 এবার এই ধরেন গাইবান্ধা, রংপুর, পটুয়াখালী এই জায়গা থেকে 100 নারী সিট আর 200 পুরুষ সিট তারা নির্বাচন করবে। এইটা যদি করা যেত আমার মনে হয় এর মধ্যে দিয়ে কিন্তু বড় একটা অংশের নারী নেতৃত্ব বের হয়ে আসতো। সো এটা আমার কাছে খুব ভালো প্রস্তাব মনে আছে, কিন্তু এই প্রস্তাবে তো আমাদের বিএনপির তো লিডার বা সবচেয়ে আইকনিক উইমেন লিডারশিপ বেগম খালেদা জিয়া এবং আরো অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের কোন পার্টি কিন্তু এটাতে এগ্রি করে নাই। এটা যদি এগ্রি করানো যেত, এইবারটা আমাদের সুযোগ ছিল নারীদেরকে রাজনীতিতে মেইন স্ট্রিম একটা সুযোগ করে দেওয়া, কিন্তু এটা কোন পার্টি এগ্রি করে নেই। আর সর্বশেষ যেটা হয়েছে সংরক্ষিত দেওয়ার মাধ্যমে তো আমি মনে করি যোগ্য নারী নেতৃত্ব আসে না। ওইটা তো বিভিন্ন জনের পরিচিতি, স্বজন প্রীতি কিংবা বিভিন্ন পুনর্বাসন বলা চলে, কারণ একজনকে সরাসরি দিতে পারে না, কিংবা অমুকের ওয়াইফ, অমুকের মেয়ে, অমুকের এই আত্মবিবেচনায়। সো সংরক্ষিত আসনকে আমি কোনোভাবে ভালো একটা প্রক্রিয়া মনে করি না। ধন্যবাদ, একটু সময় বেশি নিয়ে